হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে গল্পটা তোমাদের শোনাবো সে গল্পটা খুবই মানে স্যাড একটি গল্প হতে যাচ্ছে। তারপরেও তোমরা অনেক অনেক কিছু জানতে পারবে এই গল্প থেকে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমার বাবা হচ্ছে পৃথিবীতে নেই। আমরা যখন 2 বোন ছিলাম, আমার ছোট বোনের বয়স ছিল 8 বছর, আমার বয়স ছিল 14 বছর। তো আমার মা ছিল হচ্ছে একজন হার্টের পেশেন্ট। আমার বাবা যাওয়ার পর থেকে আমার মার চিকিৎসা অনেক টাফ হয়ে উঠেছিল। আর মা হচ্ছে আমাদের 2 বোনকে মানুষ করতে যেয়ে মায়ের দিকে আর তেমন তাকানো হয়নি। মোটামুটি আমি 18 বছর কমপ্লিট করলাম, সেটা অনেক কষ্ট করে করার পর মার এই কষ্ট আর চোখে দেখা যায় না। নিজের দেশে থেকে কী বা কাজই করব, যেখানেই যাই সেখানেই সর্বপ্রথম হচ্ছে মানুষ দেহটাকে টার্গেট করে। অনেক কাজ ট্রাই করেছি আমি। সবার ওই একটাই চাহিদা, একটাই ইচ্ছে, শুধু এই দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে ভোগ করা। তো আমার এক পাশের আমাদের গ্রামের আর কি সম্পর্কে নানি হয়, উনি বহু বছর থেকে বিদেশে কাজ করেন, সৌদির মাটিতে কাজ করেন। তো হচ্ছে যে উনি প্রায় সময় দেশে আসতো কয়েক বছর পর পর। তো নানি সবটাই জানতো। মাঝে মধ্যে উনি আমাদের বাড়িতে আসলো, দেশে আসলে আমাদের বাড়িতে আসতো, কথাবার্তা হইতো। হওয়ার পর নানি সবটাই জানতে পারলো, বলল যে 18 বছর তো হয়েই গেছে, চল বিদেশ নিয়ে যাই তোকে, সেখানে কাজকাম করবি, টাকা পয়সার মুখ দেখবি, তোর মা ভালোই থাকবে, বাপ তো চলেই গেছে, বোনটাও মানুষ হবে। তো মার কথা ভেবেচিন্তে ভাবলাম যে আসলে সংসারের হালটা এবার আমাকেই ধরতে হবে, কারণ আমার মা, সে তো অসুস্থ, অনেক যুদ্ধ করে আমাদেরকে মানুষ করেছে। যাই হোক, নানির এই কথায় আমি মানে সম্মতি দিয়েছি। দেওয়ার পরে নানি দেশে থাকা অবস্থায় 21 দিনের মধ্যে আমার পাসপোর্ট কমপ্লিট করার পরে সেগুলো ওখানে পাঠানোর পর ভিসাও রেডি করে ফেলে। তারপরে আমরা একসাথে আরও 3 মাস থাকি দেশে। থাকার পরে নানি আমাকে নিয়ে যায়, সঙ্গে করে নিয়ে যায়। নিয়ে যেয়ে উনি হচ্ছে যে যে বাসাটায় উনি কাজ করেন, সেই বাসা থেকে কিছুটা দূরে, হ্যাঁ, ও কত 3-3.5 কিলো রাস্তা হবে, এমন একটা দূর থেকে আমার জন্য কাজের যেখানে ব্যবস্থা করেছে সেই বাসার ভিসা আনছে। যাই হোক, তো আমাকে প্রথম দিন যখন ওখানে নিয়ে গেল, প্রথম দিন নেমে হচ্ছে আমি নানির কাছে ছিলাম। নানি যেখানে থাকে, ওনার থাকার জন্য যে রুমটা দিছে ওখানে ছিলাম, থাকতে কোনো সমস্যা নেই। পরের দিন আমাকে নিয়ে গেল, আমার লাগেজ টাগেজ সহ সব কিছু, পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে জেনে যে বাসায় আমাকে নিয়ে গেল, সে বাসায় হচ্ছে ওনারা বাপ ছেলে হচ্ছে 3 জন, এক বাপ 2 ছেলে আর হচ্ছে মহিলা ছিল। আমার কাজটা ছিল তার বৃদ্ধ মাকে দেখাশোনা করা, ওই বাড়িতেই সে থাকতেন। তো দেখাশোনা করার পাশাপাশি বাড়িতে যাবতীয় কাজকাম করতে হবে, এগুলাই ছিল আমার কাজ। যাই হোক, ম্যাডামটা খুব যে একটা বয়স তাও না, আবার খুব যে একটা ইয়াং মানুষ তাও না। ওই ম্যাডামের নাম ছিল অর্চনা। তো অর্চনা ম্যাডাম, সে মারাত্মক একজন মানুষ। কে কী করছে, ছেলে স্বামী কোনো কিছুর কোনো খোঁজ খবর নাই। আর ওখানের ম্যাক্সিমাম মানুষগুলো না, যার নিজের মতো করে সে চলে। হ্যাঁ, আমরা বাইরে থেকে অনেক কিছুই দেখি, আসলে ভিতরটা না একদমই মাক্কাল। হ্যাঁ, মাক্কাল ফলটা বাহিরে দেখতে যতটা সুন্দর, ভিতরে তো কিন্তু কিছুই নাই। ঠিক ওই রকম, সবার কথা বলছি না, বেশ কিছু কিছু ফ্যামিলি বোধহয় ওরকম, তাদের মধ্যে আমি যেয়ে পড়েছিলাম। যাই হোক, ওই অর্চনা ম্যাডামের সাথে যখন কথাবার্তা বলাই দিল, নানি যেহেতু আমাকে দেশ থেকে নিয়ে গেছে, আমি মোটামুটি একটু ভাষা 2-1টা করে আমাকে শিখিয়েছে। ওনাদের ভাষায় উনি বলতেছে, তো নানি জব টব দিতেছে, আমাকে বোঝাই দিতেছে। যাই হোক, দেওয়ার পর নানি ওখানে থাকলো, প্রায় বেশ কিছুক্ষণ থাকলো। থাকার পরে হচ্ছে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে, আমি তো ওখানকার পরিবেশ দেখে কাইটা অস্থির, আমার কান্না দেখে কে। তারপর নানি বুকে জড়ায় বলল, বোন রে,
আমাদের জীবনটা কষ্টেরই, কী আর করবি। একটা জীবন কষ্ট করে যদি আরেকটা জীবন সুখী হয়, যদি 5 বছর কষ্ট করে সারা জীবন সুখে থাকা যায়, এতে খারাপ কি বল? মনরে শক্ত কর, কান্না করিস না। তখন আমি বললাম আমি মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। পরে নানি ফোন দিয়ে ওনাদের বাড়িতে ফোন দেওয়া বললো যে তুই একটু সাইকেলটা টান দিয়ে নিয়ে যাও, ওর মার সাথে একটু কথা বললো। পর তখন আমি ভিডিও কলে মাকে দেখলাম, কথা বললাম। যাক, বলার পরে মোটামুটি মনকে স্থির করলাম, শান্ত করলাম। তো আমি আমার কাজকাম শুরু করছি, মন বসে না, কান্নাকাটি করি একা একা। নানি তো আর মানুষের কাছ থেকে সবসময় আসতে পারে না, কান্নাকাটি করি। যাই হোক, আমি কাজকাম করতেছি বাস। যেদিন গেছি তার পরের দিন রাতেই ওনার হচ্ছে যে ছিল, মানে আচ্ছা না, ম্যাডাম ছিল। কালকে বন্ধ, আজকে উনি মার বাড়িতে গেছেন। উনি সপ্তাহে একদিন মার বাড়িতে যান ওনাদের ছুটির দিনে। তো আগের দিন অফিস করতো, কারণ ওরা দুজনেই চাকরি করতো। আর লাফাঙ্গার 2টা ছেলে ছিল, এরা সারাদিন টোটো ম্যানেজারই করতো, মানে যেমন চাই তাই করে বেড়াতো। যাই হোক, আমি শুয়েছি, ম্যাডাম গেছে হচ্ছে ইয়াতে নিজের বাবার বাড়িতে। বাড়ি তো ফাঁকা, আর ওনার যে আম্মা আছে উনি তো অসুস্থ, হুইল চেয়ার বেড এই ভাব। যাকে শুয়েছি, হুট করে আয়সা আমার সাথে জবরদস্তি। আমি তো মানে চিৎকার পারবো বলতেছে, একদম চুপ, ওনাদের ভাষায় বলতেছে একদম চুপ, একটা সাউন্ড করলে একদম মেরে ফেলবো। এগুলা কথা বলা মানে কি করতাম আমি। উনি ইচ্ছা মতো আমার হলেও মানে দেহটারে ভোগ করলো, শরীরটারে চূর্ণ বিচূর্ণ করে দিল। যাক, দেওয়ার পরে হচ্ছে রাতে ফার্স্ট একবার আসলো, আবার আসছে। যেহেতু আমি কখনোই এগুলো করিনি, আমার তো খুবই পেন গেল। যাওয়ার পরে চুপচাপ করে থাকলাম, শুয়ে শুয়ে কান্না করতেছি। সকাল হওয়ার পর ওই লোকটা বাইরে গেল। যাওয়ার পর ওর 2 ছেলে বাড়িতে, ছোট ছেলেটা হচ্ছে ব্রেকফাস্ট করে সেও বেরোলো, বড় ছেলেটা বাড়িতে আছে। আর বুড়িমা তো ঘরেই পঙ্গু অবস্থায় পড়ে আছে। সে তো কানেও শুনে না, চোখেও দেখে না, কিছুই না। থাকা না থাকা দুইটাই সমান। তারপর চলে গেল ওমা। বড় ছেলে নাস্তা খেয়ে আমাকে ডাকলো, আমি গেলাম। যাওয়ার পর বেডরুমের মধ্যে ফালাইয়া ইচ্ছা মতো আমার দেহটাকে মানে চূর্ণ বিচূর্ণ করে এভাবে ভোগ করলো। করার পর সেটা গেল, সেদিনও গেল, নানি আসে না, কান্না করতেছি। আমার হাতে নতুন কোনো মোবাইল নাই, কীভাবে যোগাযোগ করব, কীভাবে ফোন দিব, কারণ আমি তো বাড়ি থেকে কোনো মোবাইল নিয়ে যেতে পারিনি, আমি তো একটা গরিব ঘরের সন্তান। যাক, যাওয়ার পর সেদিনও গেল। যাওয়ার পর ছেলেটা চলে গেল, ছোট ছেলে আসলো। আয়শা মনে করো যে আমার এইটা দে, আমার ওইটা দে, আমার এইটা দিয়ে দিলাম, সব কিছু আগায় ভাগায় দিচ্ছি। কাঁদতেছি, কাকে দেখাবো এই চোখের পানি। সেই ছেলেটাও আমাকে ছাড়লো না। আর ওখানে না মানে কি বলবো, কোনো প্রতিবাদের ভাষা, কিছু বলার মতো কোনো মানে সোর্স নেই। যারা এগুলো শিকার হয়েছে তারা বলতে পারবে। অঝরে কাঁদতে থাকলাম, 3 দিন পার হয়ে গেল। যাওয়ার পর আমার নানি আমাকে দেখতে আসলো, আমি নানিকে সবটা শেয়ার করলাম। নানি, এই ঘটনা, আমি এখন কি করব বলো, আমার তো সব কিছুই শেষ। এসেছিলাম যে কষ্ট করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করব, নিজের বোনটাকে খুব ভালো দেখে বিয়ে দেব, ওর ভবিষ্যৎ গড়ে দেব, মায়ের চিকিৎসা করব, মাকে দুবেলা পেট ভরে ভাত দেব, তার ওষুধ দাবাই দেব। কিন্তু এখানে তো যেটা আমার জীবনের সব থেকে বড় জিনিস সেটাই হারালাম। এখন কি হবে বলো? আর সব থেকে বড় কথা, আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই, তখন নানি আমাকে বললো, বোন রে, বিদেশের মাটিতে এগুলাই হয়। আমাদেরকে মানুষ এখানে টিস্যুর চেয়েও খারাপ কোনো বস্তু মনে করে। আমাদের মানে একটা কাগজের মূল্য আছে, আমাদের দেহের বল মনের বল কোনো মূল্যই নেই।
যা হবার হয়ে গেছে, ফেরত তো আর পাবো না। ওদের বিচার কে করবে? ওপরওয়ালা একজন আছে, সে করবে। ঠিক আছে, তুই এখন থাক, আমি বিকালে আসব। তো বিকালে অফিস থেকে স্যার ম্যাডাম আসার আগেই নানি আসছে, আইসা কিছু ইঞ্জেকশন আইনা আমাকে দিয়ে দিছে। দেওয়ার পর কিছু মেডিসিন দিছে আমাকে, বললো এগুলা খা, আশা করি কিছু হবে না। আর সাথে আরেকটা কথা তোকে বলে যাই, এটা আমার নানি আমাকে বলল, যা হবার হয়ে গেছে, এবার তুই সবার সাথে ভালোভাবে মিশ, এবার টাকা কামাতে হবে। কারণ ইজ্জতও হারাবো, সম্মানও হারাবো, বিনিময়ে কিছুই পাবো না, তা তো আর হতে পারে না। এক জায়গায় হারাইছিস, এক জায়গা থেকেই সব কিছু নিয়ে যেতে হবে। নানির এই কথাটাকে মাথায় নিলাম, নেওয়ার পর সবার কথা চিন্তা করলাম। চিন্তা ভাবনা করার পরে ওদেরকে ওদের ভাষাই বোঝাতে থাকলাম, ওদের সাথে তাল মিলিয়ে চলতে থাকলাম। ফলে মাসে আমি অনেক অনেক টাকা ওদের কাছ থেকে নিতে পারতাম। যাই হোক, সব তো শেষই হয়ে গেল। এই বুদ্ধিটাকে কাজে লাগালাম। এভাবেই 3.5 বছর আমি ওদের ওখানে ছিলাম। বাপ বেটা সব কয়টার কাছ থেকে টাকা উসুল করেছি। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার কেন করলাম জানো? বিদেশের মাটিতে যারা যাবা, যত যাই হয়ে যাক, বিদেশি সততা বলতে কিন্তু কিছু নেই। যারা যাবা অবশ্যই নিজেকে প্রস্তুত রেখে যাবা। এটার জন্য তোমরা সবাই রেডি হয়ে যাবা। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি থাকে কেউ তোমাদেরকে বলে, তাহলে আমি গ্যারেন্টি, আমি তোমাদেরকে বলছি, এটা সম্পূর্ণ মিথ্যা 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 মিথ্যা। অবশ্যই তুমি বা তোমার দেহ অবশ্যই হেনস্থার শিকার হবা। ইজ্জত ফেরত আর আনতে পারবা না। তোমার ইজ্জত ওখানেই তোমাকে রেখে আসতে হবে। তাই বুঝে বুঝে সামলিয়ে পা ফেলো। কারণ সবাই সব কিছু মেনে নিতে পারে না। গল্পটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।